এতে করে উল্টা আপনি মার্ক কম পেতে পারেন। কেন কম পেতে পারেন? ধরো তুমি 5 মার্কের একটা কোশ্চেন লিখেছো, 5 মার্কের কোশ্চেনে মনে করো তোমার হচ্ছে 5টা স্পেসিফিক পয়েন্টস মনে করছে মেনশন করার কথা, তুমি মনে করছো কারেক্ট পয়েন্টে দিয়েছো 10টা বা 7টা দিয়েছো। তো এখন এক্সামিনার তো তোমার রাইটিং এর মধ্যে সে পয়েন্টসগুলোকে ওইভাবে এক্সট্রাক্ট, মানে এটা কেমন হয়ে যাবে জানো, এটা হচ্ছে হয়ে যাবে যে মেটাল এক্সট্রাকশনের মতো, মানে মেটাল ওর আর্থ ক্রাস্টে অ্যাভেলেবল সেটা কালেক্ট করে সেখান থেকে ইলেকট্রোলাইসিস করে বা কার্বনেশন করে মেটালটাকে কালেক্ট করা, এতে করে এফিসিয়েন্সি কমে আসলো না? তো ঠিক একইভাবে তোমার পুরো এসে পড়ে সেখান থেকে মনে করো যে পয়েন্ট পিক করতে এক্সট্রাক্ট করতে এক্সামিনার মনে করো হচ্ছে পড়তে পড়তে মনে করছে দেখো তার সে 5টা পয়েন্টই পড়েছে কিন্তু সে পড়তে পড়তে তার মাথায় 4টা পয়েন্ট হিট করলো, তাহলে তখন 4 মার্ক দিবে। তো বেশি লেখা তো অ্যাডভান্টেজ নাই। টেকনিক্যালি এক্সামিনারের দোষ আমি কমার্স পেলাম না। তুমি এক্সামিনারকে বাধ্য কেন করছো তোমার অ্যান্সার এক্সট্রাক্ট করার জন্য? ও তো বাধ্য না ভাই। এখন তুমি এক্সামিনারের দোষ দিয়ে মনে করো হচ্ছে তোমার কি কোনো লাভ হচ্ছে? এক্সামিনার দোষ দিয়ে কি তোমার মার্ক ফেরত পাচ্ছ? এখন আমরা তো মনে হয় শয়তানের দোষ দিই, শয়তানের দোষ দিলে কি মনে করছে তোমার জান্নাত মাফ করে দিবা আল্লাহ? তুমি বলো যে আমি মনে করছে শয়তান না থাকলে মনে করছে আমি কোনো গুনাই করতাম না। ধরো ফর এক্সাম্পল বলে যে স্যার টেকনিক্যালি তো শয়তানের দোষ, শয়তান তো মানে হচ্ছে প্রভোগ না করলে ইনফ্লুয়েন্স না করলে আমি কোনো গুনাহ করতাম না। তুমি বলতেই পারো, এটা বললে কি তুমি যখন তোমার গুনাহ মাফ হয়ে যাবে? আগে তোমাকে তওবা করতে হবে, আল্লাহ আমি গুনাহ করেছি। শুধু শুধু শয়তানের ব্লেম দিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। ওই ব্যাটা মনে করো হচ্ছে আমার চোখে নির্দোষ। কারণ কি আমার চোখে কেন কেন আমার চোখে নির্দোষ? মানে এইভাবে চিন্তা করি যে ও তো ওর কাজ তো সময় ধোকা দেওয়া, এবং ও যে তোমাকে ধোকা দিবে আল্লাহ যদি সাবধান না করতেন তার একটা কথা ছিল, তোমাকে সাবধানও করা আছে। তুমি জানো ধোকা দিবে, তুমি জানো তোমার প্রকাশ্য শত্রু, মানে এমন না যে মনে করো হচ্ছে যে সে ইনভিজিবল এনিমি, মানে সে হয়তো দেখা যায় না কিন্তু এই তো ভিজিবল, মানে তোমার চোখে ভিজিবল এনিমি, তারপরে তুমি মনে করো হচ্ছে সাবধান না, তাইলে দোষটা কার? শয়তানের না তোমার? আর এবার আমারে বলো, ঠিক আছে তারপর তুমি শয়তানের দোষ দিতে চাও, রমজান মাসে আল্লাহ শয়তান আটকে রাখে, তখন তোমার তো গুনাহ বন্ধ থাকে না, রাইট? তাইলে বিষয়টা এরকম দাঁড়ালো না আমি গুনাহ করেছি আমার ইচ্ছায়, আমাকে কেউ ধোকা দিলে আমি ধোকায় কেন করবো? তাহলে আমি এই জন্য মনে করি হচ্ছে ওই যে মুনাজাত করার সময় এরকম বলি না আল্লাহ শয়তানের ধোকায় পড়ে এই কাজ করেছি, হ্যাঁ শয়তান না থাকলে আমি মনে করি হচ্ছে, তুমি এটা বলতে পারো যে শয়তান থেকে হেফাজত আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, ঠিক আছে, যেকোনো কিছু পড়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছি, ঠিক আছে, শয়তান থেকে আমাকে হেফাজত করে আমি যেন ধোকায় না পড়ি, কিন্তু ধোকায় আমি পড়েছি, আমি আমার ব্যক্তিগত ইচ্ছায়, হ্যাঁ অন মাই উইল আমি গুনাহ করেছি। এইভাবে কনফেস করতে হবে। আমরা তো নিজের দোষ কনফিউজই করতে পারি না, মানে নিজের দোষ ধরা পড়ে গেলেও মনে করো হচ্ছে এটা যে বিচার যাই হোক তাও গাছ আমার, এরকম হয় না যে মনে করছে ঘুরিয়ে ফিরিয়ে মনে করো না আমি এটা করতাম না, আমি এটা করি নাই আরেকজন, মানে এখানে এটা হচ্ছে আমাদের নেচার, এই জন্য গুনাহ করে শয়তানের উপর চাপাই। আবার এমনি কোনো ভুল করলাম মনে করো হচ্ছে যেখানেই ধরা পড়ি, ধরো বন্ধু বান্ধব হোক, ফ্যামিলি হোক, বা মনে হচ্ছে অন্য কোথাও হোক, মানে ধরা পড়লে এটাও মনে করো হচ্ছে ভাই ভুল হয়েছে, ঠিক আছে, আই মেড দ্যাট মিস্টেক, হ্যাঁ আমি এটা বলেছি, আমি ভুল করেছি, স্বীকার করে নিলে কিন্তু মনে করছে সহজে, মানে শুনলেও না তো আমি তো এটা এরকম বলি নাই, আমি এরকম ও এরকম বানিয়ে বলেছে, মানে বা একদিন জিনিস বলছে তারপরে সে তার দোষ স্বীকার করছে, এগুলো থেকে বেরো আসে একদম স্পেসিফিক অ্যান্সার লিখবেন, ঠিক আছে? সায়েন্স মানে হচ্ছে স্পেসিফিক, এখানে 2+2 4, এটা ঘুরিয়ে পেঁচিয়ে 4 বানানোর দরকার নেই, ওকে? আর একটা জিনিস হচ্ছে যে তোমার লেখাটা যখন পড়া হবে সে এমন না যে তোমার লেখা পড়বে একটা পয়েন্ট আছে, 2টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট এরকম মার্ক করবে, সে পড়বে, পড়ে তার কাছে যদি মনে হয় এখানে 4 মার্ক দেওয়া যায় 4 মার্ক দেবে, 5 মার্ক দেওয়া যায় 5 মার্ক দেবে। এখন পড়তে গিয়ে তুমি যখন অতিরিক্ত লিখে ফেলেছো তখন তো তার জন্য পয়েন্টগুলোকে মানে ধরে নেওয়া, এক্সট্রাক্ট করাটা, এখন যখন অনেক কিছুর মধ্য থেকে তোমার পয়েন্ট এক্সট্রাক্ট করতে হবে, একটা তো হারিয়েই যেতে পারে, প্রবাবিলিটি হাই না? জি স্যার। তাহলে আমি এই জন্যই সবসময় বলি যে ভাই স্পেসিফিক লিখো, একদম স্পেসিফিক। আচ্ছা এবার আমরা এটা গেলে একটা ক্লাসিফিকেশন ট্রান্সভার্স লংজিটিউডিনাল তোমার হচ্ছে, এরপরে আরেকটা ক্লাসিফিকেশন আছে সেটা হচ্ছে তোমার স্ট্যান্ডিং ওয়েভস আর হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভস, স্ট্যান্ডিং বাই স্টেশনারি ওয়েভস। তো ওটা হচ্ছে ইন টার্মস অফ তোমার হচ্ছে প্রোপাগেশন, মানে ওয়েদার দ্য ওয়েভ ক্যান প্রোপাগেট, ওয়েভ কি প্রোগ্রেস করতে পারে কিনা, নাকি এক জায়গার মধ্যে কনফাইন্ড থাকে, এটার উপর ডিপেন্ড করে, এটা আমরা ডিটেইল পড়বো স্ট্যান্ডিং ওয়েভস আলাদা করে। তো এটার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে এটাকে প্রোগ্রেসিভ ওয়েভস আর স্ট্যান্ডিং ওয়েভস বলা হয়। তো আসলে স্ট্যান্ডিং ওয়েভসটাও হচ্ছে দুইটা প্রোগ্রেসিভ ওয়েভসের সুপারপজিশন বা ইন্টারফারেন্সের কারণে
যে রেজাল্টেন্ট ওয়েভটা তৈরি হয় সেটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভস। মানে একটা অনেকটা এইরকম দুইটা ফোর্স কাজ করে আনব্যালেন্স ফোর্স জিরো করে দেওয়ার মতো। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তো এখন ফোর্স আছে কিন্তু আনব্যালেন্স ফোর্স নাই, বিষয়টা এরকম। তো এখন এই যে এখানে আমি লিখে দিলাম তোমার সেখানে ডিরেকশন অফ ভাইব্রেশন লিখতে পারি, হ্যাঁ, ডিরেকশন অফ তোমার হচ্ছে অসিলেশন লিখতে পারি, আর এদিকে কি ডিরেকশন অফ ওয়েভ বা ডিরেকশন অফ প্রোপাগেশন। মনে রাখবেন ডিরেকশন অফ প্রোপাগেশন বলা হয় তখন সেটা বোঝায় প্রোপাগেট করা, মানে প্রোগ্রেস করা। বা এখানে কি কি থাকতে পারে এই এক্স অ্যাক্সিসে, ডিরেকশন অফ ওয়েভ থাকতে পারে, ডিরেকশন অফ প্রোপাগেশন থাকতে পারে, ডিরেকশন অফ তোমার হচ্ছে এনার্জি ট্রান্সফার থাকতে পারে, তারপরে ডিরেকশন অফ ট্রাভেল থাকতে পারে, হ্যাঁ, আর এদিকে তো ডিরেকশন অফ ভাইব্রেশন, ডিরেকশন অফ অসিলেশন। ওকে, তো এবার আমরা যদি মনে করো হচ্ছে তাহলে কয় ধরনের ক্লাসিফিকেশন শিখলাম? 3 ধরনের ক্লাসিফিকেশন শিখলাম। 3 ধরনের ক্লাসিফিকেশনে তোমার হচ্ছে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা ওয়েভসের ওই যে মানে ওয়েভলেন্থ, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে এগুলা তো নিয়ে কথা বলেছি, ফেজ নিয়ে কথা বলেছি, ডিসপ্লেসমেন্ট কি, অ্যামপ্লিটিউড কি, ফ্রিকোয়েন্সি কি, এগুলো কথা বলেছি, পিরিয়ড, ফেজ, ওয়েভ স্পিড, ওকে, ওয়েভ ইকুয়েশন। ওয়েভ ইকুয়েশন তোমরা জানো যেটা ওয়েভ ইকুয়েশন কি, v ইকুয়ালস টু কি f ল্যাম্ডা। তো এরপর আমরা চলে আসি তোমার হচ্ছে এখানে তোমার এটা মনে রেখো, এটা হচ্ছে ইনভেসিভ স্পিড অফ সাউন্ড, এটা দেখাবো, এটা সিআর অফ দিয়ে। আর আগে আর কিছু কাজ করি, প্র্যাকটিক্যাল ইনভেস্টিগেটিং ভি অফ সাউন্ড, এটা নিয়ে আমি তোমাদের সিআর কাজটা শেখাবো। হ্যাঁ, এটা না শিখলে আবার হচ্ছে এটা সিঙ্গেল এবং টু দুইটা দিয়ে দেখাবো, লিখে রাখি কেমন হচ্ছে আমি বুঝবো আর কি। সিঙ্গেল বিম, টুইন বিম, এটা দিয়ে বুঝাবো। আচ্ছা, এরপর আমরা চলে আসি তোমার হচ্ছে পুরা যাওয়ার আগে আরো কিছু ক্লিয়ার করে নিই। ফার্স্ট যেটা বলছি তোমার হচ্ছে ওয়েভস। এখানে circular plane, continuous train, pulse, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে কথা বলছি। তোমার ওয়েভস, সার্কুলার ওয়েভস, প্লেন ওয়েভস, তারপর হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভস, ওয়েভ ট্রেন, আর হচ্ছে পালস। প্রথমে আমরা যদি বলি সার্কুলার ওয়েভস, তুমি যদি মনে করো যে ফর এক্সাম্পল তোমার হচ্ছে এটা নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি যদি ওয়াটার আছে কোথাও মাঝখানে একটা ঢিল ছড়ে, হ্যাঁ, ইফ ইউ থ্রো আ পেবল অর স্টোন ইনটু দ্য ওয়াটার, you will see a circular wave actually spreading out in all direction, right, like this. এখানে আমি এরকম। তো এগুলা দিয়ে আমি কি বুঝাচ্ছি বলো তো? ওয়েভ ফ্রন্ট। কি বুঝাই? ওয়েভ ফ্রন্ট, ঠিক না? তাহলে ওয়েভটা তোমার হচ্ছে এই যে চারদিকে তোমার হচ্ছে ছড়াচ্ছে, আর এই যে ব্লু যে অ্যারোটা দেখালাম এটা দিয়ে কি বোঝায়? ওয়েভ রে। কি বোঝায়? এটা হচ্ছে রে। রে মানেটা কি? রে হচ্ছে আসলে যে ইমাজিনারি একটা লাইন বা যেটা ওয়েভের ডিরেকশন অফ ট্রাভেলকে রিপ্রেজেন্ট করে, মানে ওয়েভ যে ডিরেকশনে ট্রাভেল করছে সেটা যেই অ্যারো দিয়ে বোঝানো হয় সেটাকে আমরা কি বলছি? ওয়েভ রে। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন যে ওয়েভ রে অলওয়েজ ওয়েভ ফ্রন্টের সাথে পারপেন্ডিকুলার, যেগুলো এমসিকিউ তার হবে না। এই দেখেন এটা কত ডিগ্রি, কারণ একটা সার্কেলের সেন্টার থেকে তার যে তোমার হচ্ছে পেরিমিটার তার উপর যে কোনো লাইনটা কি পারপেন্ডিকুলার, তাহলে এটা এগুলো সব কি 90, আবার এটাও কি, ঠিক না? তাহলে ঠিক এটাকে আমি যদি মনে করো যে ফেলে দিয়েছে, আমি যদি মনে করো যে 3D এর উপর চিন্তা করি, তাহলে এখানে দেখেন এই যে এগুলা কি ছিল? ড্রয়িংটা ভুলে গেছে।
তাহলে আমরা 3D তে চিন্তা করি তাহলে এই এটাকে একটা ওয়েভ ফ্রন্ট, এটা কি তার অ্যাডজাস্টেন্ট ওয়েভ ফ্রন্ট, এটাকে আরেকটা ওয়েভ ফ্রন্ট, দুটো ওয়েভ ফ্রন্টের মধ্যে ডিসটেন্সকে আমরা কি বলি? ওয়েভ লেন্থ, রাইট? আচ্ছা, এই তো ওয়েভ ফ্রন্ট, আর ওয়েভটা যাচ্ছে কোন দিকে? ওয়েভটা যাচ্ছে এই দিকে, এটা হচ্ছে রে, আর এগুলো হচ্ছে ওয়েভ ফ্রন্টস। এটা কি? ওয়েভ ফ্রন্টস, ঠিক না? তাহলে দেখেন তো ওয়েভ ফ্রন্ট আর ওয়েভ রে অলওয়েজ কি পারপেন্ডিকুলার হবে। ওয়েভ যদি বেন্ডও করে, রিফ্র্যাক্টও করে, তখনও ওয়েভ ফ্রন্টের সাথে ওয়েভের ডিরেকশন কি থাকবে? পারপেন্ডিকুলার। এটা মাথায় রাখতে হবে। কিভাবে? যদি অনেক বেশি ওয়েভলেন্থ যদি যখন- কমও থাকে তাও যত কমে, যেমন মনে করছেন যে রিফ্র্যাকশন হয়, ধরেন এটা এয়ার গ্লাস নরমাল টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড হবে, এই তো, ঠিক না? তাহলে আরেকটু ইয়ে করে দিই, তাহলে সুবিধা, বেশি বেন্ড করলাম আর কি। ইনসিডেন্টে রিফ্র্যাক্টেড, এটা রাইট? তাহলে এই দেখেন কেন বেন্ড করে জানেন? এই বেন্ড করার কারণটা কি? এক মিটার থেকে আরেক মিটার যখন যায়, এই দেখেন তারপরে জিনিসটা কি এরকম হওয়ার কথা না, কিন্তু বিষয়টা দেখো তো, বিষয়টা হচ্ছে কি যখন অ্যাঙ্গেল ইনসিডেন্ট হয়েছে যে এই পার্টটা আগে এন্টার করেছে না, হ্যাঁ তো এই পার্ট আগে এন্টার করার কারণে জিনিসটা এরকম। এই দেখো এই যে দুটো ওয়েভ ফ্রন্ট ছিল, এই যখন অ্যাঙ্গেলে হয়েছে, এই দেখেন ভালো করে দেখেন, এই যে কোন একটা সারফেসে এই যে ঘুরেছে কিনা দেখেন, এই পার্টটা আগে স্লো ডাউন করেছে, এই পার্টকে এখানে, কারণ আমরা জানি এয়ারের মধ্যে লাইটের স্পিড হচ্ছে ধরো 3 × 10⁻⁸, এখানে গ্লাসে ধরো নিয়ারে 2 × 10⁻⁸, তাহলে এখানে আগে স্লো ডাউন। তাহলে যদি পারপেন্ডিকুলার ইনসিডেন্ট হয় তাহলে বেন্ড কেন করে না? পারপেন্ডিকুলার ইনসিডেন্ট হলে তো সে একসাথে সব পার্ট একসাথে স্লো ডাউন করে, কিন্তু অ্যাঙ্গেলে হয় ইনসিডেন্ট হয়, দেখেন অ্যাঙ্গেলে যখন হয়েছে তখন এই যে ভালো করে দেখেন এই পার্ট আগে ইনসিডেন্ট হয়েছে, ইনসিডেন্ট হলে সে এইদিকে ঘুরেছে কিনা দেখেন। তো এখানে জিনিসটা হয়েছে কি এই পার্টটা আগে হয়েছে, তাহলে এখানে v equals to কি f lambda, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে, মিডিয়াম যখন চেঞ্জ হয় তাহলে v is proportional to কি হবে lambda। তাহলে এখানে যদি স্পিড কম হয় তাহলে ওয়েভলেন্থ কি কম, ওয়েভলেন্থ কমলে কি এইটা তো গ্যাপটা কি বুঝাবে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ এখানে কমে গেছে, এই যে আগে বের করে দেখেন জিনিস এরকম হয়েছে। এবং এই যে এখানে তখন ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা হচ্ছে এরকম যে এই যে এটা তো রে না, এটার সাথে পারপেন্ডিকুলার হওয়ার জন্য এটাকে এরকম হতে হয়েছে, এটাকে তোমার হচ্ছে তারপরে এই যে সাথে পারপেন্ডিকুলার হওয়ার জন্য এই যে ডিরেকশনের সাথে, হ্যাঁ ঠিক একই রকম ভাবে মনে করো হচ্ছে এই যে এটাকে এরপর একটা হচ্ছে কি এই যে এটা যখন আসছে, মানে এটা মনে করো ফর এক্সাম্পল যে এখান থেকে আসে, তো এটা আবার মনে করো হচ্ছে যে এই যে এই পারপেন্ড, এই যে এখান থেকে পারপেন্ডিকুলার হয়েছে, এই যেটা পারপেন্ডিকুলার হয়েছে দেখেন যে ওয়েভ ডিরেকশন, তাহলে যেখানে কি কমে গেছে, ওয়েভলেন্থ কমে গেছে না, তারপরেও কি কমু পারপেন্ডিকুলার, কিন্তু এটা কি আছে পারপেন্ডিকুলার আছে কিনা, তার মানে এটাই বলছি বেন্ড করলেও ওয়েভ রে আর ওয়েভ ফ্রন্ট অলওয়েজ কি থাকবে পারপেন্ডিকুলার। ক্লিয়ার বিষয়টা? তো তাহলে বেন্ড করার রিজন কি ছিল? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হ্যাঁ ওই বেন্ড করার রিজন আছে স্লো ডাউন দুইটা মিডিয়ামের স্পিড ডিফারেন্ট, ভেলোসিটি ডিফারেন্ট হলে বেন্ড ক্যান করবে। কারণ হচ্ছে এই যে জিনিসটা দেখো এটা তো তোমার হচ্ছে ওয়েভ রে আর এই যে এগুলো হচ্ছে ওয়েভ ফ্রন্ট। এখন তুমি যখন মনে করো হচ্ছে তোমার হাতটা এইভাবে রাখো, এই যে আচ্ছা তুমি যখন মনে করছো যে এইভাবে ইনসিডেন্ট হয়েছে তাহলে এই জায়গাটা আগে স্লো ডাউন করেছে কিনা, কিন্তু এটা তো এখনো করে নাই, এটা পিছিয়ে পড়েছে, এগিয়ে গেছে, তাহলে এই যে ওয়েভ রেটা তো তার সাথে পারপেন্ডিকুলার থাকবে, তাহলে দেখেন তো টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড করে যাবে কিনা। তো ভিজুয়ালাইজেশন আনতে হবে, আপনি যে বই পড়লে শিখতে পারবেন না, এগুলো ভিজুয়ালাইজেশন না আনতে পারলে মনে হচ্ছে আপনি ওয়েবের পদে পদে আটকাবেন। এরপর আসেন যেটা বলছিলাম যে আমরা তাহলে এখানে দেখেন এটা কি সার্কুলার ওয়েভস, আসলে আর প্লেন ওয়েভস কি এটা যেটা ড্র করেছি তাহলে ওয়েভলেন্থ কমার কারণে এই হলো না, আবার যখন এখান থেকে বের হবে তখন তার ওয়েভলেন্থ বাড়বে, এই দেখেন এই যে যখন এই দিকে বের ওয়েভলেন্থ কমার কারণে বেন্ড হচ্ছে না, তাই না? এখন ওয়েভলেন্থ কমার কারণে বেন্ড হয়েছে, আবার যদি বিষয়টা এরকম না, যদি পারপেন্ডিকুলারলি হতো তাহলে কি বেন্ড করতো না, এই যে আসতো তখন কি পুরো ওয়েভ ফ্রন্টের সব জিনিস একসাথে স্লো ডাউন করতো,
এই জন্য সেটাই। রিফ্র্যাক্ট করার জন্য 90 ডিগ্রি ছাড়া আদার কোনো অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হতে হয়। তো তোমাদের তো পড়ানো হয় যে ওয়েভ ট্রাভেল ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম, তোমার হচ্ছে এটা বেন্ড করে। নো স্যার, এইভাবে বলে যে মনে করো হচ্ছে while traveling from one medium to another medium and incident at an angle other than 90 degree, 90 ডিগ্রি ছাড়া আদার কোনো অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়, তখন এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যাওয়ার সময় রিফ্র্যাকশন হয়। ওকে, আচ্ছা এখানে এটা কি, এটা যদি মনে করো হচ্ছে ওয়েভ ফ্রন্ট হয়, তাহলে এটা কি ওয়েভ রে, রাইট? দেখেন যে পার্পেন্ডিকুলার, তাহলে এটা হচ্ছে প্লেন ওয়েভস, এটা কি সার্কুলার ওয়েভস। আচ্ছা এবার বলি, যে ওয়েভসগুলো আপনি মনে করেন হচ্ছে প্লেন ওয়েভস হিসেবে দেখেন, সেগুলোও পার্ট অফ আ সার্কুলার ওয়েভ, সেগুলোও পার্ট অফ আ সার্কুলার ওয়েভ, বাট তার অরিজিনটা অনেক দূরে। যেমন জিনিসটা খেয়াল করা, তুমি মনে করো হচ্ছে যখন বিচে দাঁড়িয়ে আছো, তুমি যে ওয়েভগুলো প্লেন ওয়েভস আসছে, কিন্তু ভাই এখানে যে ডিস্টারবেন্সটা যেই জায়গায় তৈরি হয়েছে, সেই ডিস্টারবেন্সটা কি শুধু একদিক বরাবর নাকি চারপাশেই চলে? তুমি পানিটা ঢিল ছিল, সব দিকে যাচ্ছে না। একটা বোর্ড যখন যায় একটা ওয়েভ তৈরি করে, দেখেছেন? স্যার ডিস্টারবেন্সটা তো আন্ডার ওয়াটার না? না স্যার, হ্যাঁ আন্ডার ওয়াটার ডিস্টারবেন্স কোথায়? আন্ডার ওয়াটার এই যে স্যার তুমি যখন মনে করো হচ্ছে ইয়ে করো যে পানিতে ঢিল ছিল, তখন ডিস্টারবেন্স থেকে আন্ডার ওয়াটার হয়? সারফেস থেকে বলেন আমারে, না হাত ডুবাচ্ছেন উঠাচ্ছেন, ওয়েভ তৈরি হচ্ছে, আন্ডার ওয়াটার হওয়া লাগে না? তোমার হচ্ছে এখানে ওয়েভ, এটা আচ্ছা আমরা আপনি দেখেন সেটা যে সারফেস ওয়াটার ওয়েভের কথা বলছি আমি, সারফেস ওয়াটার ওয়েভ। আবার ডিপ সি ওয়েভও আছে, হ্যাঁ স্যার, কিন্তু সেটা হচ্ছে সেটা আলাদা, সেটা লংগিটিউডিনাল। তো লং সেখানে কিন্তু আপনার ট্রান্সফার হয়ে যায় উপরের যেটা তোমার সারফেস ওয়াটার ওয়েভটা ট্রান্সভার্স। না স্যার, তাহলে আপনি আন্ডার ওয়াটার যখন আর্থকুয়েক হয় তাই না? আচ্ছা আর্থকুয়েক যখন হয়, এটা আমি পড়াবো, আজকেই পড়াবো। আর্থকুয়েক যখন হয় তখন দুইটা ওয়েভ আসে। আপনারা বলেন না যে শক ওয়েভ আসছে, শক ওয়েভ কি আগে আসে না পরে আসে? শকওয়েভ কি স্যার? আমি কখনো স্যার এটা বলিনি। ওয়েভ বড় করে বলি। এখন বিষয় হচ্ছে যে দেখেন, মানে যখন আর্থকুয়েক হয়, আর্থকুয়েক যখন হয় তখন প্রথম যে ওয়েভটা আসে, দেখেন প্রথমে একবার ঝাঁকি দেয়, কিছুক্ষণ পর আরেকটা ঝাঁকি আসে না? এটা কখনো ফিল করেছেন যে একটা ঝাঁকি আসলে মানুষ বের হয়ে যায়? ঝাঁকি তো আসছেই, এরপরে খবরই পাই না। মানে দোয়া করো যেন মনে করো হচ্ছে আমাদের দেশে, আমার বাসায় ভূমিকম্প হলে আমি ঘুম থেকে উঠে যায়, বাকিরা ঘুম থেকে উঠে টের পায় না। মানে বাকিরা সেন্সিটিভ কম, বা বাকিরা মনে করো হচ্ছে অনেক বেশি মনে করো হচ্ছে ইন্টেলিজেন্ট। ও চিন্তা করে যে এই কাঁপতে কাঁপতে যতক্ষণ সময় লাগবে দৌড়াদৌড়ি করে পারাপারি করে আহত হওয়ার দরকার নেই। ওইটাই ঠিক আছে? ভালো। কারণ কি, মানে বিষয় হচ্ছে যখন আর্থকুয়েক হয়, মানে তুমি টাইম, মানে ওই 4-5 তলা থাকলে তোমার মনে হয় তুমি টাইম পাবে মনে করো হচ্ছে বিল্ডিং থেকে বের হওয়ার? ইম্পসিবল। মানে এক্স্যাক্টলি লাফ দিয়ে মরেছে কয়েকবার, এই যে এর আগেও যে ইয়েতে মোহাম্মদপুরে মরেছে, বিল্ডিং এর কিছু হয় না, কোনো মানুষ মরে নেই, ভয়ের উপর থেকে লাফ দিয়ে পড়ে মরে গেছে, এরকম। আগুন লাগছিল মানুষ বিল্ডিং কে লাগছিল। তো এখন কথা হচ্ছে যে এই দেখেন জিনিসটা দেখেন, যে যেমন আমরা লংজিটিউডাল ওয়েভ বলেছিলাম না? হ্যাঁ আচ্ছা ট্রান্সভার্স ওয়েভের তো অনেক এক্সাম্পল আপনারা জানেন। ট্রান্সভার্স ওয়েভের মধ্যে কি কি আছে? সারফেস ওয়াটার ওয়েভ, বা আমরা যেটাকে শুধু ওয়াটার ওয়েভ বলি, ওয়াটার ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, সব ইলেকট্রনিক ওয়েভস ট্রান্সভার্স ওয়েভস। তারপরে মনে করেন এখন যদি আমাকে বলে যে দুইটা ট্রান্সভার্স ওয়েভের নাম লিখেন, আপনি লিখেন লাইট ওয়েভস, গ্যামা রেজ, লিখেছেন দুইটা, কিন্তু ভাই এগুলো সবই তো ইলেকট্রনিক ওয়েভস এর মধ্যেই পড়ে, যে সবগুলোকে একটা পয়েন্টই ধরবে, রাইট? তাহলে আপনি ইলেকট্রনিক ওয়েভস যদি 10 যে 7টা আছে, 7টাকে আলাদা করে নাম নিয়ে নেন, 7টাকে আমি একটাই ধরবো, এগুলো অল আর ইলেকট্রনিক ওয়েভস, রাইট? না, আর এক মার্ক দিবে, ও লেভেলও দিত না, এক মার্ক দি না, ও লেভেলও দিত না, ও লেভেলও দিত না বাবা, আমি তো ও লেভেল থেকেই বলে আসছি। আপনি একটা লাইট ওয়েভস লিখলে, লাইট ওয়েভস লিখেছেন মানে আপনি ইলেকট্রনিক ওয়েভস এর একটা লেখা হয়ে গেছে, আর এখান থেকে লিখতে পারবেন না। অন্য একটা ওয়াটার ওয়েভস লিখো, রোপ ওয়েভস লিখো, তারপরে ওয়েভস প্রডিউস হয় স্লিঙ্কি স্প্রিং, যেটাকে আপ এন্ড ডাউন মুভ করা হয়, তারপরে বা সাইডওয়েজ মুভ করা হয়, তারপরে মনে করো হচ্ছে তুমি লিখতে পারো হচ্ছে তোমার গিটার স্ট্রিং এ যে ওয়েভ তৈরি হচ্ছে সেটা, হ্যাঁ, তারপরে এগুলো সব ট্রান্সভার্স। তুমি যে গিটার স্ট্রিং ভাইব্রেট করাও, ট্রান্সভার্স। টিপসে যদি লংগিটিউডনাল ওয়েভ থাকে তাহলে আমরা টিপসে কথা বলতে পারি না কেন? তুমি ওই ভাইব্রেশন মতো রিসিভ করতে তোমাকে ডিকোড করা লাগবে। তো ডলফিন কেমনে কমিউনিকেট করে? তো ওরা বলতে পারে, আমরা শুনতে পারি, কারণ হচ্ছে ওর অডিবল Muffled রেঞ্জ, muffled শুনি। তোমার অডিবল রেঞ্জের বাইরে তুমি ওই রেঞ্জের মধ্যে তৈরি করতে পারছো না। সব তাহলে মাফেল শুনি। কে বলেছে পানির নিচে শব্দ শোনা যায় না? কে বলেছে? শোনা যাবে মাফেল কানে পানি ঢুকে যায় স্যার, মাফেল। কানে পানি না ঢোকার উপায় আছে। স্যার বলেন কি? মানে সুইমিং এ নামার আগে প্রথমে আগে অজু করে না মানুষ? হ্যাঁ। গোসল করার আগে যেটা অজু করলে কি করে, এরকম করে কানে পানি দিয়ে নি না?
এই কানে এরকম করে হালকা হাত ভিজিয়ে এরকম করে দিয়ে নেবেন, আর কানে পানি ঢুকবে না। শিওর স্যার? শিওর। স্যার ঢুকবে আমি না স্যার স্যার? পানিতে ঢুকলে স্যার আমার কান বন্ধ হয়ে যায়, আমি আর ভাই, পানি থেকে স্যার উঠতে পারি না। ঢুকবে না নাকি দুটো বেরোয় যাবে? ঢুকবে না, বের হয়ে যাবে। এটা তোমার আমি তো আমার তো মানে ডাইভিং করার কোনো এক্সপিরিয়েন্স আছে, আমি তো প্রায় ডাইভিং করি তোমার হচ্ছে। এবং শোনো, তোমার যেমন গোসলের আগে তখন হচ্ছে কানে যেরকম ঠিক ভালো করে এই জায়গাটা একদম যেটা তোমার কানে যে পোর্টটা এটা ভালো করে ভিজাবে। এটা ভিজালে যেটা হবে তখন আপনি যদি মনে করেন যে পানিতে ডুব দেন, ঢুকবে না। আর পানি যদি ঢুকে যায় কোনো কারণে এটা খুব ইনস্ট্যান্ট বের করা যায়। কানে ওটা আর পানি ঢুকে। হ্যাঁ, সব একটা সহজ উপায় হচ্ছে, ধরো তোমার এখানে পানি ঢুকেছে, তুমি হাত থেকে পানি নিয়ে এখানে পানি দিবেন, কারণ আরো পানি দিবেন। হ্যাঁ। পানি জি শোনেন, কাটা দিয়ে কাটা যায়। আগে শোনেন কি হবে, কারণ যে পানিটা গেছে অল্প পানি, ওটা সারফেস টেনশনের কারণে, সায়েন্স আছে সারফেস টেনশনের কারণে বেরোতে পারবে না। যেমন যে একটা টিউবের মধ্যে মনে করো হচ্ছে পানি, মানে গ্লাস ঢালার পরে গ্লাসে যে পানি লেগে থাকে না, ওই পানিতে সহজে বের হয়, ফেলা যায় না। তো ধরো কানে পানি গেল, হ্যাঁ, তো কানে পানি গেলে তোমার হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে একটা উপায় আছে, কানে পানি গেছে তো এই যে এরকম করে আপনি মনে করছেন এরকম করে ততক্ষণ লাফাবেন। এটা হচ্ছে এর থেকেও আরো বেটার ওয়ে হচ্ছে, ধরো কানে পানি গেছে, লাফালেও অনেক সময় বের হয় না। এরপর কি করবেন, এরকম করে উল্টা করে দিয়ে কানে পানি দিবেন, দিয়ে 1-2 সেকেন্ড রাখবেন, দেখবেন কি ওইখানে একটা শব্দ হবে গড়গড়, মানে পানিটা গরম হচ্ছে, কান গরম হয়ে যাবে, আপনি ফিল করবেন। মানে পানি যখন বয়েল করে না, ওই এক্সট্রা পানি যখন দিবেন তখন এটা মানে বয়েল করবে, আপনি বাবল ফর্ম শব্দ পাবেন, পানি শুকিয়ে যাবে। আওয়াজ না এরকম হচ্ছে। যখন গরম হচ্ছে, গরম হয়ে গেছে, আপনি দেখবেন যে ওয়াটার বয়েল করলে যেরকম করে, মানে যে বাবল ফর্ম করে, এরকম আপনি দেখবেন যে গড়গড় শব্দ হচ্ছে। যখন শব্দটা শুরু হয়েছে তখন আস্তে করে কানটা কাত করে দিবেন, পানি নিয়ে বেরিয়ে যাবে। মানে স্যার উইদাউট হিটার পানি গরম হয়ে যায়। এক্স্যাক্টলি। যখন গরম হবে, গরম হওয়ার পর দেখবেন আপনি আওয়াজই পাবেন যে গরম হচ্ছে, যে পানি ফুটলে যেরকম শব্দ হয়, এরকম শব্দ যখন হচ্ছে তখন আপনি আস্তে করে কানটা এরকম করে কাত করে ধরবেন, নিজে বেরিয়ে যাবে। কান তো তাড়াতাড়ি কান গরম। থেকে যদি ব্রেনে চলে যায়। ভাই, ইয়ার ড্রাম ছিদ্র করে কি পানি চলে যাবে? কি বলো? ওটা এমনি ছিদ্র। তোমার এয়ার ড্রাম আছে না? আছে। ব্রেন পর্যন্ত কত এয়ার ড্রাম আমি শুনতেই না। আমার স্যার বায়োলজি ছিল না স্যার, বলতে পারি না। বায়োলজি কমন সেন্স। এরা ইয়ারটার কি কর? প্রত্যেকটা কিছু নলেজ, প্রত্যেকটা মানুষের, আমি যেটা পার্সোনালি বিলিভ করি, যারা সায়েন্স পড়তে চায় তাদের A levels পর্যন্ত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়ো সব পড়া উচিত। আমি পড়ছিলাম। সেই ঠিক জন্য আছে, আমি A levels পর্যন্ত। আর এরপর ইউনিভার্সিটিতে গিয়ে মনে করো হচ্ছে তখন দেখা গেল তো ওই সাবজেক্টিভ বিষয়টা অনেক, তখন যদি কেউ সায়েন্সের কোনো সাবজেক্টে থাকে, ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্স এগুলো ওরিয়েন্টেড, তাহলে তার উচিত আগে ম্যাথসে অনার্স করে নাও, ম্যাথসে আন্ডারগ্রেড করে নাও, ম্যাথসে আন্ডারগ্রেড করে তারপরে হচ্ছে ফিজিক্স আন্ডারগ্রেড। আর এত পড়াশোনা করতে করতে তুমি ভুলে গেছো। তুমি এত পড়াশোনা করতে করতে বুড়ো হতে না, যে জিনিসটা সিস্টেমেটিক ওয়েতে যদি মানুষ আগায়, বুড়ো হবে কেন? আর তোমার পড়াশোনা শেষ করেই বিয়ে করা লাগবে এমন কেন চিন্তা করো? তুমি 16-17 বছর বিয়ে করে গেলো, তোর বাবা মা তো মনে করো হচ্ছে স্বার্থপর, তোমার বিয়ে করায় না, ঠিক আছে? মানে আমি তো আমার ছেলেরে বলবো যে মানে 17টা তোমার বিয়ে করতে যাও, বিয়ে করে দিই, এরপর লাইফ কন্টিনিউ করবো। লাইফ মানে বিয়ের জন্য মানে ব্যবসা এস্টাবলিশড হওয়ার পর বিয়ে করতে হবে, এস্টাবলিশমেন্ট কোনো শেষ নাই। আর যখন করতে চায় মনে করছে, হ্যাঁ, আইন অনুযায়ী যখন করতে চাই, ঠিক আছে, তুমি যদি বিয়ে করতে চাও, বা আমি যদি আমার ছেলেরে খাওয়াতে পড়াতে পারি, মনে করছে আমি তাদের ভরণ পোষণ করতে পারি, তাহলে ছেলের বউ একটা আসলে আরেকটা মেয়ে আসবে, মানে আমারই একটা মেয়ে আসবে, সমস্যা কি? তাদের ভরণ পোষণ করতে আমার সমস্যা কি? এখন তোমার বাবা তো চিন্তা করে ছেলের বউ আমি কেন খাওয়াবো, মানে তোমার আগেই তো ধরে নিয়েছে সে, ওকে বই খাওয়াবে। মানে হাউস হাজবেন্ড হয়ে যাবে ছেলে। ঠিক না? মানে আমাদের অ্যাটিটিউডটা কি? আমাদের অ্যাটিটিউডটা হচ্ছে কি স্যার, জানো? আমার আব্বু তো ভাইকে বলে ভাই বিয়ে করে না। শোনো, আমাদের অ্যাটিটিউডটা কি জানো? আমরা রক্তের সম্পর্ক না থাকলে কাউকে আপন মনে করতে পারি না, মানে দেখাই আপন। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা। রক্তের সম্পর্ক তোমার সবার আছে, একদম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তো মনে করো যে সবাই একই ব্লাডের, তাহলে তোমার সমস্যা কোথায়? মানে আমি খাবো তো। আমি তো মনে করে চিন্তা করি, আমি খুব দেরি করে করিনি, আমি অ্যাট এজ অফ 28 বিয়ে করে ফেলেছি। তোমার আমি স্যার দেরি তো। মানে আমি বলছি খুব দেরি করে না, অনেকে তো আমার যারা এস্টাবলিশড হয় 30 পরে গিয়ে অনেকে ইচ্ছে করে করে না, মনে করে যে বিয়ে করা মানে একটা রেস্ট্রিকশন চলে আসবে। হ্যাঁ, বিয়ে করলে মনে করো হচ্ছে দেখা গেল হচ্ছে ঘুরতে যেতে পারে না, তোমার হচ্ছে যা ইচ্ছা তাই করতে পারে না, এরকম মানুষ মনে করে। ব্যাপারটা মানে হ্যাঁ, একটা রেস্ট্রিকশন তো আসবে, তুমি চাইলে এখন মনে করো বিয়ের পরে তুমি মনে করো যে
বিয়ের আগে আমরা যখন যেভাবে ইচ্ছে সেভাবে ট্যুর মারতে পারতাম, কাউকে জিজ্ঞেস করার কিছু ছিল না। হ্যাঁ, বিয়ের পরে ধরো হচ্ছে দেখা গেল হচ্ছে 5 বারের জায়গায় একবার যাওয়া হচ্ছে বা ওয়াইফ নিয়ে। এখন তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সব সিচুয়েশনে একরকম হবে না তোমার। আর আমাদের ধারণাটা হচ্ছে এরকম যে মানে বিয়ের আগে ছেলেকে স্ট্যাবলিশড হয়ে তারপর মেয়ের বাবাও আরেকটা বিষয় যে না ছেলে তো কিছুই করে না, ছেলের কাছে আরে ভাই ছেলে কিছু করলে আপনার মেয়ের ভালো লাগবে এমন তো বিষয় না। আর ছেলের বাবাদেরও মনে করো হচ্ছে এই ধরনের ইয়ে থাকা উচিত যে আমি যদি মানে আমার সন্তানকে মনে করছে ভরণ পোষণ করতে পারি, তাহলে আমার ছেলের ওয়াইফ সেও আমার সন্তান, আমি তাকে ভরণ পোষণ করতে আমার সমস্যা কেন হবে? মানে মানে এটাই তো বলছি যে ধরো বিয়ে শাদী আগে করে ফেলা মনে করছে, এখন অনেকে মনে করছে বলতে পারে যে না এই বিয়ে শাদীর সাথে স্ট্যাবলিশমেন্টের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তোমার যদি এখন যদি তোমার বাবা মা যদি মনে করছে একটা সাপোর্ট দেয় ভালো কথা, নাইলে যদি সেটা বাবা মা না দেয় তখন তো তোমাকে নিজেকে যতটুকু স্ট্যাবলিশমেন্ট মানে কি যতটুকু আমার ভরণ পোষণ তাকে করার যতটুকু দরকার। এখন আমি চিন্তা করি আমার বিয়ে করার আগেই মনে করছে আমার বিশাল অ্যাসেট করে নিতে হবে, তাইলে তো অ্যাসেটের তো শেষ নাই। আচ্ছা, এখন যেটা বলছিলাম আমরা যে প্লেন ওয়েভস গুলো দেখি, এই প্লেন ওয়েভস গুলোও সার্কুলার ওয়েভেরই পার্ট। জাস্ট ইমাজিন করো এদের অরিজিনটা অনেক দূরে। যেমন এখানে যদি একটা এই যে দেখেন জিনিস এরকম একটা ওয়েভ এখানে, হ্যাঁ এরকম এই পাশে সার্কুলার ওয়েভ দেখেন এই এরকম দিচ্ছি, তো আমরা তো আসলে কি হয় আমরা তো অনেক দূর থেকে একটা ছোট্ট পার্ট দেখি, এটা ছোট পার্টটা দেখেন তো এটা কি আর আমাকে সার্কুলার মনে হবে না প্লেন মনে হবে? প্লেন মনে হবে। আসলে এটাও একটা সার্কুলার ওয়েভেরই পার্ট, যেটার অরিজিনটা অনেক দূরে। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, যেমন যেখানে আমি একটা সেকশন চিন্তা করি দেখেন এই যে এভাবে কাটি, তাহলে এটাকে কি মনে হবে? ছোট একটা সেকশনকে আর সার্কুলার মনে হবে না? মনে হবে কি? এটা স্যার কোনো ওয়েভে আসলে প্লেন না, প্লেন না। না সবই সার্কুলার ওয়েভই। কারণ আমি কথা বলছি বিষয়টা খেয়াল করো, তোমার মনে করছে তোমাদের দিকে যাচ্ছে, পেছনে কেউ থাকে কিছু শুনছে না, তো সব দিকেই তো যাচ্ছে। হ্যাঁ তো আমরা এক পাশে একটা চিন্তা করলে আমরা প্লেন দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা তোর অনেকগুলো ওয়েভ না কি একটা ওয়েভই সার্কুলার? আচ্ছা, অনেকগুলো ওয়েভ কিনা আসলে অনেকগুলো, এটা তো পরপর ভাইব্রেশন, এটা তো প্রোপাগেট করে যাচ্ছে। তাহলে এই জন্য এখানে একটা ওয়েভই সার্কুলার। তো আচ্ছা তুমি একবার ডিস্টার্ব করছো, এই যে ওয়েভটা কি এগিয়ে যাচ্ছে না, বারবার ডিস্টার্ব যদি করো বেশি তাহলে বারবার একটা করে যাচ্ছে, তো একটা ভাইব্রেশনের কারণে একটা ওয়েভ তৈরি হচ্ছে। ওয়েভ সবগুলো এখন তুমি যদি একবার, এখন কথা হচ্ছে তুমি যখন একবার ডিস্টার্ব করছো, লাস্ট ক্লাসে বলে একবার একটা ম্যাচ স্প্রিং সিস্টেম একবার ডিস্টার্ব করে ছেড়ে দিয়েছো, ওটা কিছুক্ষণ ভাইব্রেট করবে, মানে এমন তো না যে এই গিয়ে হঠাৎ করে থেমে যাবে, ব্যাপারটা কি এরকম? কারণ অসিলেশনটা তো কিছুক্ষণ কন্টিনিউ করবে যতক্ষণ এনার্জি সারাউন্ডিং এ ডিসিপেটেড না হয়। জি ক্লিয়ার বিষয়টা? এই জন্য হয়তো আপনি একটা পাথর ছেড়েছেন, দেখেন আপনি এই যে বালতিতে পানি দেখেন একটা পাথর একবার ছাড়লেন, ছাড়ার পরে যে ওয়েভটা যাচ্ছে হয়তো বা একটার পর একটা ছোট ওয়েভ কম ভাইব্রেশন হচ্ছে, কিন্তু হচ্ছে তো। আচ্ছা, এবার আসলে যেটা বলছিলাম এই যে সার্কুলার প্লেন তো আমি ক্লাসিফাই করেছি, তারপরে যেটা বলবো যে কন্টিনিউয়াস ওয়েভ দেখেন, কন্টিনিউয়াস ওয়েভ ট্রেন আর পালস। ওয়েভ কি সার্কুলার হয় নাকি স্ট্রেট লাইনে যায়? এরকম প্রোপাগেট করতে করতে স্ট্রেট লাইনে যায়? মাত্রই তো বললাম ওয়েভ সার্কুলার হয়, আমরা যখন কোনো একটা এইটার যখন একটা পার্ট দেখি তখন আমাদের কাছে প্লেন অ্যাপিয়ার করে, দেখা মনে হয়। স্যার তাহলে টর্চ লাইট অন করলাম, সামনে লাইট যাবে পিছনে লাইট যাবে না, কারণ রিফ্লেক্টিং সারফেস আছে। তুমি দেখে টর্চ লাইটের ভিতরে তুমি কখনো এই ছোটবেলায় এই জন্য দুষ্টামি করতে হয়, বুঝতে পারছেন? দুষ্টামি করতাম স্যার, ওগুলো অনেক দেখতাম, যেগুলো আমরা অনেক দুষ্টামি করি এগুলো Crystal আমি দেখছো? এই যে এখানে মারতো তার টর্চ খুলে টর্চ ধরলে ভেঙে দিত। ধরো, আমি সবকিছু খুলতাম, আমি খুলে লাগিয়ে দিতাম। মানে আমার জেনেটিক্স এত ভালো কেন জানো? কারণ হচ্ছে ছোটবেলা মার খেতে খেতে তারপরে বডি শক্ত হয়েছে। যেই মার এমন কোনো দিন নাই যে মনে করো হচ্ছে মানে এক্সট্রিম লেভেলের মার খাই নাই, পড়াশোনার জন্য খাই নাই কখনো, খালি এই দুষ্টামির জন্য খেয়েছে। বাপু মারে ছেলেরা যদি মনে করো এখন তো খোলা মান্ডে মারা যায় না, ইগো খোলা মান্ডে, তোমাদেরই তো ইগো করছে। স্যার আপনার মারবে না স্যার আমার প্যারেন্টস এর দোষ। এখানে রিফ্লেক্টিং সারফেস আছে দেখেছেন? দেখা যায় এটা এমন ডিজাইন করা যদি এই দিকেও যায় যাতে করে এটা সামনের দিকে, এই সামনের দিকেই যেন যায়, ফোকাস করা থাকে। হ্যাঁ এই ডিজাইন করাই এরকম এখানেও সব জায়গায় সব টর্চগুলো এইভাবে ডিজাইন করে। কারণ আমি চাচ্ছি যে এটাকে কলিমেট করা বলে, যে লাইটগুলোকে, কারণ আমি কোনো পার্টিকুলার ডিরেকশনে দেখতে যাচ্ছি, বুঝতে পেরেছেন? ওখানে কি সার্কুলার হ্যাঁ কিভাবে
যে অরিজিন, আচ্ছা Transfer. তুমি জাস্ট একটা চিন্তা করো, সান একটা লাইটের সোর্স, সান কি শুধু তোমার দিকে আলো দেয়? না চারপাশে আলো দেয়। মানে আমি যখন তুমি একটা মেটালকে গরম করছো, আচ্ছা একটা মেটালকে গরম করছো, হ্যাঁ। সে কি একদিকেই লাইট দেয় নাকি চারপাশেই দেয়? চারপাশেই দেয়। তাহলে সার্কুলার হলো কি না বলো? হ্যাঁ সার্কুলারই তো। টর্চ তো আমি একটা স্পেসিফিক ওটা ওই যে ফিলামেন্ট যদি থাকে মনে করো হচ্ছে সে সব দিকেই তো লাইট এমিট করছে, কিন্তু ওই টর্চের পেছনে রিফ্লেক্টিং সারফেস দেওয়া থাকে যাতে করে পেছনের গুলো রিফ্লেক্ট ব্যাক করে সামনের দিকে আসে। এটাই তো এখানে ড্র করেছিলাম একটু আগে। আচ্ছা এই যে আমার হাতের মতো চিন্তা করেন, এই যে এরকম, তো তোমার এখানে তো তৈরি হয়েছে মনে করো, তো এখানে যাচ্ছে ওইদিকে, এটা এখানে রিফ্লেক্ট করে যাবে এইদিকে যায়, এমন ভাবে তৈরি করা। আচ্ছা এরপরে হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভস। কন্টিনিউয়াস ওয়েভ মানে হচ্ছে যে ওয়েভের বিগিনিং আর এন্ড কই তুমি জানো না, মানে দ্য ওয়েভ দ্যাট কন্টিনিউস ফর এভার, দ্য ওয়েভ দ্যাট কন্টিনিউস ফর এভার, এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভস। আর ওয়েভ ট্রেন হচ্ছে যার বিগিনিংও আছে এন্ডও আছে, যার বিগিনিংও আছে, এটা আমরা কন্টিনিউয়াস ওয়েভকে এইভাবে দেখাই, ধরো এরকম করে অ্যারো দিয়ে দেখাচ্ছে, মানে কোথায় বিগিনিং কোথায় শেষ। আর যদি ওয়েভ ট্রেন হয় এটা এই অ্যারো না দিলেই হচ্ছে। আর যে পাশে ওয়েভ পালস, ওয়েভ পালস মানে হচ্ছে ভেরি শর্ট ওয়েভ মোশন যেখানে কোনো রিপিটেশন নাই, মানে এই যে দেখেন, কারণ এটা যেখান থেকে শুরু করে এরপর আবার রিপিট করা শুরু করবে কোথা থেকে বলেন তো? এখান থেকে না? হ্যাঁ তার মানে একটা ওয়েভ ম্যাক্সিমাম, মানে যেখানে রিপিটেড আপ এন্ড ডাউন মোশন নাই, সেটা হচ্ছে একটা ওয়েভ পালস। মানে স্যার যখন এই যে পাথরটা ড্রপ করি এটা একটা পালস। না আমি যখন মনে হচ্ছে একটা ওয়েভ তৈরি হচ্ছে, হ্যাঁ এরপরে পরেরটা তো আবার রিপিটেশন তৈরি হচ্ছে। তো স্যার ওয়েভ প্রোগ্রেস করবে। হ্যাঁ ওই যে তখন ওই যে একবার যদি ভাইব্রেট করতে পারো জাস্ট একটা, ওই যে একটা ওয়েভই তো যাচ্ছে, একটা পালস হ্যাঁ যাচ্ছে, স্যার এটা তো বললাম। পালস। আচ্ছা হ্যাঁ ক্লিয়ার? তো আর এই যে আরেকটা জিনিস বলে রাখি, পালস তো বলছি, এই যে এতটুকু কি অ্যামপ্লিটিউড এটা কি মাইনাস অ্যামপ্লিটিউড। মাইনাস, মানে ম্যাগনেটিক অ্যামপ্লিটিউড, রাইট? আর এই যে ক্রেস্ট আর ট্রেল বলে এটাকে বলে পালস হাইট, হ্যাঁ পালস হাইট। স্যার এটা এভাবে মেজার করে নাকি? এই যে এতটুকু হচ্ছে পালস হাইট। তাহলে কি পালস হাইট কি? অ্যামপ্লিটিউড ইনটু টার্মগুলোর ব্যাপারে জানতে হবে, আমি খুঁটে খুঁটে বলে দিচ্ছি। স্যার কন্টিনিউয়াস ট্রেন ওয়েভ। কন্টিনিউয়াস ওয়েভ মানে হচ্ছে যে ওয়েভের বিগিনিং কোথায় জানেন না, এন্ড কোথায় জানেন না, বিগিনিং আর এন্ড আমার জানা নেই, মানে যেটা কন্টিনিউ করছে ফর এভার। যেমন মনে করছে কোন একটা স্টার থেকে লাইট আসছেই, হ্যাঁ স্যার জানি তো বিগিনিংটা। কোথায় শেষ হবে? এন্ড জানি না, বিগিনিং তো জানি। তা কয়টার বিগিনিং জানেন আপনি? মানে স্টার্ট থেকে আমার এমন স্টার আছে যেগুলো এখন এসে পৌঁছাবে না লাইট ইউনিভার্সের মধ্যে, হ্যাঁ তাহলে জানেন আপনি কোত্থেকে আসছে। আচ্ছা ট্রেন পালস গেল, এরপর আসে হচ্ছে তোমার পালস বলছি, ওয়েভ ফ্রন্ট, ওয়েভ টাইপস, ট্রান্সভার্স। আচ্ছা তার আগে বলে নেই তোমার পালস ইকো মেজারমেন্ট। আচ্ছা পালস ইকো মেজারমেন্ট, এটাকে আমি একটু আরো তোমার হচ্ছে ইয়েতে নিয়ে যাবো। আমি হার্ডলি কোনো কিছু কাজ করি। ওই যে তোমার হায়ার ডাইমেনশন থেকে যখন ঘড়িতে 10 দিয়ে লাইক ডেটা গেল Every time you watch it, it's like new details to discover. আচ্ছা পালস ইকো মেজারমেন্ট, এটা আমরা ফার্স্ট অফ অল আমরা মাথায় রাখতে হবে যে পালস তো আমরা মাত্র শিখলাম যে একটা ভেরি শর্ট ওয়েভ মোশন যেখানে কোনো রিপিটেড আপ এন্ড ডাউন মুভমেন্ট নাই। আচ্ছা ইকো কি? রিফ্লেক্টিং সাউন্ড। মানে সাউন্ডের রিফ্লেক্টেড সাউন্ড ওখানে ইকো বলি, রাইট? এখন আমরা যেহেতু সাউন্ডের ক্ষেত্রে ইকো টার্মটা বলি, লাইটের ক্ষেত্রে ইকো বলি না, রিফ্লেক্টেড লাইট বলি, ইকো আর বলি না। বাট আমরা পালস ইকো মেজারমেন্ট যখন বলবো তখন সেটা আসলে বোঝানো হচ্ছে কোনো ওয়েভ আর তার রিফ্লেকশন, কোনো ওয়েভ পালস আর তার রিফ্লেকশন ইউজ করে যে মেজারমেন্টটা করা হয়। যেমন আপনারা সাউন্ড ওয়েভ ইউজ করে সি বেডের তোমার হচ্ছে ডেপথ মেজার করেছে না, হ্যাঁ। কিভাবে করেছেন সেটা দিয়ে এখানে আমরা শুধু সাউন্ড না ভাই, আমরা যে কোনো ওয়েভ নিয়ে কাজ করতে পারি। ওখানে দেখা গেল যে ওইখানে কি করা হয়েছে, এখানে হচ্ছে এখানে থাকবে কি একটা ডিভাইস, হ্যাঁ এটা মনে করা হচ্ছে রিফ্লেক্টর, এটা হচ্ছে রিফ্লেক্টর।
তাহলে এখান থেকে মনে করো হচ্ছে আমি একটা পালস পাঠাবো, হ্যাঁ এই পালসটা আমার মনে করো হচ্ছে এখান থেকে তোমার রিফ্লেক্ট হয়ে আসবে, ঠিক না? ওটাকে আমরা একর মতো চিন্তা করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে যদি মনে করো হচ্ছে এই ডিসটেন্সটা হয় d, দেন আমরা জানি যে v ইকুয়ালস টু কি হবে 2d/t, রাইট? তো এই টাইমটা কি, এই টাইমটা হচ্ছে ওয়েভের এই পালসটা প্রোডিউস করা আর রিফ্লেকশনটা রিসিভ করার টাইম, মানে এখানে এটা প্রোডিউস করার পর থেকে আবার কি ফেরত যখন আসে তখন। আচ্ছা এটার সাথে আমি আরো কিছু জিনিস বলবো কেন এখানে পালস ইউজ করে, এগুলোর কিছু ব্যাপার আসবে। তো ফার্স্ট অফ অল এখানে দেখ টুয়াইস d/t, মানে আপনি যদি মনে করেন এখানে d/t বসান তাহলে শেষে গিয়ে আবার মনে করেন হাফ করতে হবে, শেষে গিয়ে আবার কি করতে হবে, কারণ এই ডিটা আমি ধরেছি কি ডিসটেন্স বিটুইন, আর আমি যদি মনে করেন হচ্ছে ডিসটেন্স ট্রাভেল করি, যদি আমি ধরি ডিসটেন্স ট্রাভেল ধরে d এর টুয়াইস ধরে নিতে হবে, বা আমি যদি ফর্মুলা দেয় v ইকুয়ালস টু d/t বসাতে, তাহলে এটা কি আসলে d নাকি এই ডিটা ডিসটেন্স ট্রাভেল, তো এখানে যদি এটা d লেভেল করা আছে তো ডিসটেন্স ট্রাভেল কি টুয়াইস d এর সমান, তাহলে এই জন্য আমি এখানে কি দিতে হবে, একটা 2 দিতে হবে। এখন আমাদের v যদি জানা থাকে তাহলে এখানে কি করা হয়, আপনি যেই ধরনের ওয়েভ ইউজ করেন এখানে আপনি ইউজ করতে পারেন সাউন্ড ওয়েভ, আপনি ইউজ করতে পারেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ঠিক না? আপনি সাউন্ড ওয়েভ ইউজ করতে পারেন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইউজ করতে পারেন। তো যে ওয়েভটা তৈরি করছেন সেই ওয়েভটা গিয়ে রিফ্লেক্ট প্রথমবার যখন এখান থেকে সেন্ড করা হলো, যে মোমেন্টে তোমার টাইমার অন, এরপর যখন ওইটার রিফ্লেকশন আসলো মানে ওইটারই একোটা আসলো, তখন হচ্ছে টাইমটা কাউন্ট করলাম। যেহেতু আমার v নোন থাকলে আমি এখান থেকে যদি মনে করছি এবার খেয়াল করে যদি d কে সাবজেক্ট করি তাহলে কি হবে vt/2, t তো সে রেকর্ডই করেছে, তাহলে v নোন দেওয়া আছে ফরম্যাটে, তাহলে আমার হচ্ছে ডিসটেন্স বিটুইন, হ্যাঁ এইভাবে আমরা কি করতে পারি পালস একো টেকনিক কাজে লাগে, একটা ওয়ালের ডিসটেন্স কত আমরা বের করতে পারি। ঠিক একই রকম ভাবে মনে করো হচ্ছে সি বেডের ডেপথ আমরা মেজার করতে পারি, কারণ আছে, কারণ হচ্ছে শিপের ক্ষেত্রে যেটা করি আমরা তোমার হচ্ছে সি এর ডেপথ মেজার করার জন্য আমরা আল্ট্রাসাউন্ড ইউজ করি, কারণ সেখানে একই তো জিনিস কনসেপ্ট আমি এটাই বললাম, আপনি যেই ওয়েভ ইউজ করেন সুইটেবল ওয়েভ, এখন আপনি ওইখানে দেখা গেল মনে করো হচ্ছে তোমার একটা জিনিস দেখো যে এটা হচ্ছে মনে করো হচ্ছে একটা শিপ ছিল, এখানে একটা কি থাকতো আল্ট্রাসাউন্ড এমিটার থাকতো, ওইটা আবার কি এখানে আসলে বেসিক্যালি নাম হলো ট্রান্সডিউসার, কি ট্রান্সডিউসার, টার্মগুলো মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে সমস্যা নেই। ট্রান্সডিউসার বলে এটাকে, মানে যেটা আল্ট্রাসাউন্ড প্রোডিউসার হিসেবে কাজ করে আবার তোমার রিসিভও করে, যেটা আপনারা আমাদের যে আল্ট্রাসোনোগ্রাফি করেন যে পেটের মধ্যে যে ধরে রেখেছেন ওইটা একটা ট্রান্সডিউসার মেশিন, মানে সে একই সাথে আল্ট্রাসাউন্ড প্রোডিউসও করে আবার কি করে রিসিভও করে। তাহলে এই যে তোমার হচ্ছে এখান থেকে মনে করছে যাচ্ছে, এটা মনে করছে সি বেড, আবার এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করে তখন সে ইয়ে করে। তো এখানে তোমার হচ্ছে আল্ট্রাসাউন্ড কেন ইউজ করা হচ্ছে, কারণ কি আল্ট্রাসাউন্ড ইউজ করার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে যে যাতে করে অন্য কোনো ফ্রিকোয়েন্সির সাথে মানে এখানে তো আরো অনেক সাউন্ড থাকতে পারে অন্য অ্যানিমালস, সেগুলোর সাথে যাতে ম্যাচ কোনোভাবে না করে, রাইট? এবার আরেকটা বিষয় হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি এনার্জি অনেক বেশি, ফ্রিকোয়েন্সি কম থাকলে এনার্জি কম থাকলে সেটা অ্যাবজর্ব রিফ্লেকশন অনেক উইক হতো, রিফ্লেকশনটা কি হতো উইক হতো। আচ্ছা এখানে আর এখানে ধরেন আপনি এখন ধরেন হচ্ছে যেমন আপনি ঠিক একই রকম ভাবে ইয়ে করি আমরা যে তোমার এই যে ব্যাটস, আপনারা জানেন ব্যাটস গুলা তারা কিন্তু চোখে দেখে না, হ্যাঁ ওদের চোখ ফর শো, তোমার হচ্ছে হ্যাঁ এখন এটা তোমার হচ্ছে হ্যাঁ বাদুড়ের চোখ আছে, বাদুড়ের চোখ আছে। আর আমরা ছোটবেলায় মনে করো হচ্ছে আমাদেরকে কি শেখানো হতো, বাদুড় দিনের বেলা চোখে দেখে না, রাতের বেলা চোখে দেখে, হ্যাঁ এটা হচ্ছে আসলে ওরা দিনে রাতে কখনোই চোখে দেখে না, ওদের মনে করো হচ্ছে এটা হচ্ছে ওদের ডিজাইন ফল, একটা ডিজাইন লিটারেচারে পড়ে তো, হ্যাঁ এটা ডিজাইন ফল, এবং তারা মনে করো হচ্ছে তাদের তোমার হচ্ছে মুখটাই তাদের মনে করো হচ্ছে অ্যানাল, তাদের খাবার। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম মনে করো হচ্ছে এই ডিজাইনটা করেছিলেন, মানে উনি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি একটা অ্যানিমাল বানাই, তুমি এর মধ্যে রূহ দিয়ে দিও, মানে তার শখ হলো তুমি একটা অ্যানিমাল বানাবেন। তো বানানোর পর তখন দেখা গেল হচ্ছে এই যে ভুল, তারপর এটা মানে ওনার মতো এত নলেজ, এত বড় স্কলার, এত বড় নলেজ, একজন প্রফেট, উনিও ভুল করেছেন বিষয়টা এরকম, মানে ভুলটা মানে এটা হচ্ছে মানে ঈসা আলাইহিস সালাম এটা বাদুড়ের যে বিষয়। এখন এটা আল্লাহ দেখালেন যে আসলে আমার ডিজাইন হচ্ছে সবসময় নির্ভুল, কিন্তু আমি ছাড়া আর কারো ডিজাইন নির্ভুল কখনোই হবে না, যেই হোক সেটা। তো এখন এই বাদুড়গুলো যখন আসলে মনে করছে তোমার দিনেও দেখে না রাতেও দেখে না, এরা যখন উড়ে
হ্যাঁ যাওয়ার সময় বা এরা ইয়ে করে তারা কন্টিনিউয়াসলি আলট্রাসাউন্ড প্রডিউস করে। আলট্রাসাউন্ড কেন? কারণ অন্য কিছু সাউন্ডের সাথে ম্যাচ না করে, তাতে সে কনফিউজ হয়ে যাবে, রাইট? মানে সে আলট্রাসাউন্ড প্রডিউস করবে, এই আলট্রাসাউন্ডগুলো যাবে, এই আলট্রাসাউন্ডগুলো যেন রিফ্লেক্ট করে, একোটা সে শুনে। তো এই একোটা রিফ্লেকশনটা মানে যে সাউন্ড প্রডিউস, সেই একোটা শুনে সে বুঝতে পারে তার সামনে কোনো অবস্টেকেল আছে কিনা, বা অবস্টেকেল থাকলেও সেটা কত বড় সাইজের এবং সেটা কত ডিস্টেন্সে আছে, তারপরে তার শেপ কেমন, এটা দিয়ে সে মনে করে হচ্ছে উড়ে। স্যার মশা তেলাপোকা ওদের মতো না না, মশার তো চোখ আছে, তেলাপোকার তো চোখ আছে, এটা তোমার হচ্ছে একটা স্যার ডান্ডা যেটা বাইরে থাকে ওটা অ্যান্টেনা, ওটা অ্যান্টেনা, ওটা ওটা তো সেন্স করার জন্য তোমার। এবার তোমাকে বলি, ককরোচের যে চোখটা তুমি দেখো, হ্যাঁ একটা চোখে 10,000 ওমাটিডিয়াম আছে, 10,000। স্যার রোমাটিক এক একটা ছোট চোখের মতো মনে হয় একটা লেন্স। মাছেরও থাকে না? হ্যাঁ, ওইটা 10,000 ওমাটিডিয়াম, একটা চোখের মধ্যে 10,000 চোখ। সে 10,000 চোখ দিয়ে দেখে কনফিউজ হয়ে যায় না? কিন্তু তার ওই ক্লিয়ারিটি আমাদের মতো মানুষের মধ্যে এত ক্লিয়ারিটি কারো নাই। 10,000 চোখ গেলাম এবং ও অত দূরেও দেখে না, অত দূরেও দেখে না। এটা মানে এটা তো ভাই আল্লাহ, মানে যে তুমি মাইক্রোস্কোপিক জিনিস, কিন্তু এইটাও যে কত ডেলিকেট, এখানেও যে মনে করে কোন ইঞ্জিনিয়ারিং আছে, এটা এখনো সায়েন্স এইভাবেই তো মনে করে হচ্ছে ফ্যাসিনেটেড হওয়ার জিনিস। তোমরা তো সারফেস নলেজ খালি করতে চাও। না না এটা মনে করো হচ্ছে এই যে এখন আমি যদি না জানতাম, না পড়তাম, তাহলে তোমাদের কথা শুনে আমার মনে হতো আরে এটা তো মানে তেলাপোকার চোখ নাই, আছে। তারপরে এটাকে বলা হয় তোমার হচ্ছে বাংলাতে বলে পুঞ্জাক্ষী, মানে পুঞ্জাক্ষী মানে হচ্ছে এটা কালেকশন অফ আইস, মানে একটা আই না, কালেকশন অফ আইস। 10,000 ওমাটিডিয়াম মনে করো ওই ছোট্ট জায়গাটার মধ্যে 10,000 ছোট ছোট লেন্স আমাদের চোখ একটাই। তো অ্যান্টেনাস দিয়ে জন্য কি সেন্স করে? অ্যান্টেনা তোমার হচ্ছে দেখা গেল দূরের জিনিস সেন্স করার জন্য তোমার সাউন্ড, তারপরে হচ্ছে আর স্মেল, আর সাউন্ডগুলো বেসিক্যালি। তো এগুলো তোমার হচ্ছে ওই তোমার টিভি যেমন সিগন্যাল যে অ্যান্টেনা ইউজ করে ফোনে, হ্যাঁ। তো এখন বলছিলাম যেটা যে যেখানে ছিলাম যে ডলফিনগুলো যেমন কমিউনিটি তারা আল্ট্রাসাউন্ড ইউজ করে। আচ্ছা ব্যাটস, এখন অনেক সময় আপনি দেখবেন যে এই যে বাদুড়গুলা তারের মধ্যে আটকা পড়ে যায়, অনেক সময় অ্যাক্সিডেন্টের শিকার হয়। কেন শিকার হয়? কারণ হচ্ছে যদি কার্ভ সারফেস থাকে, কার্ভ সারফেস থাকে, যখন সাউন্ডটা যাচ্ছে মানে আল্ট্রাসাউন্ড তখন রিফ্লেক্ট করতে ডিরেক্ট অপোজিট দিকে যদি না আসে, সাইডওয়েজ চলে গেল, তখন সিগন্যাল পেলো না, কিন্তু যাওয়ার সময় গিয়ে বাড়ি খেলো। এই জন্য কার্ভ সারফেস থাকে। বা এই যে তুমি চিন্তা করো, তুমি এইভাবে দেখে সিগন্যাল না পেলো এই দেখেন এই যে একটা কার্ভ সারফেস, হ্যাঁ আমি একটা সারফেস যদি একটা এরকম পিলার কথা দিই, তাহলে ধরো এই বরাবর যখন পারপেন্ডিকুলারলি গেলে সেটা আসবে, রাইট? কিন্তু যদি এখান বরাবর যেত তখন সেটা তো পারবে না, তখন কি এখানে তোমার নরমাল, তখন সেই রিফ্লেক্ট ব্যাক করতে কি এটা রিফ্লেক্স অ্যাওয়ে, রিফ্লেক্স অ্যাওয়ে। এই জন্য তখনই সেই মনে হচ্ছে ভুলটা করে, এই জন্য তারের মধ্যে আটকা পড়ে। ঠিক একই রকম আমরা অনেক সময় গাড়ি পার্ক করতে গিয়েও যে লাগিয়ে দেই, সেম কারণে গাড়ির মধ্যে যে সেন্সরটা যে থাকে না, সেই পালস সাইকেল টেকনিকই কাজে লাগায়। এই যে পেছনে এটা আমাদের ওয়াল, হ্যাঁ, তাহলে এই যে গাড়ি কি করে একটা পালস পাঠালো, এটা রিফ্লেক্ট, এখানে ট্রান্সমিশন আছে, তখন গিয়ে ফেরত আসলো, তখন সেখান থেকে সে এখানে ইউজ করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। কোন ওয়েভস? এখানে ইউজ করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এখন কারণ কি তার স্পিড সাউন্ডের থেকে অনেক বেশি আসবে, তো ইলেকট্রনিক ওয়েভস হওয়ার কারণে যেটা হচ্ছে এটা আসবে, তখন সে মানে এখানে ডিজাইন করা আছে এতটুকু ডিস্টেন্সে যদি কম হয় ক্যালকুলেটর, তাহলে সে সিগন্যাল দেবে যে না আর যেও না পেছনে। কারণ অনেক সময় লেগে যায় কেন? ধরো এখন ইমাজিন করো এই ওয়ালটা এরকম কার্ভ ছিল, তাহলে এখান থেকে যখন এটা ভাই রিফ্লেক্ট হবে, তখন এই রিফ্লেক্স অ্যাওয়ে ইন আদার ডিরেকশন। এটা কি স্যার ডিজাইন ফ্রম না ইঞ্জিনিয়ারিং এর ভুল না? এটা তোমার তুমি যে পেছাচ্ছ, পেছনে যদি কোনো কার্ভ সারফেস থাকে, এরকম স্ল্যান্টেড সারফেস থাকে, তখন তো রিফ্লেক্ট করে এত ভাই সব আমি যেখানে গাড়ি পার্ক করবো সব জায়গায় কি এরকম সব কিছু বা রাস্তার মধ্যে পিলার থাকে না, হ্যাঁ, তো ওটা কি গাড়ি ডিজাইনের তো ফল্ট না। স্যার পার্কিং এ তো অনেক সময় পিছনে যে কার্ভ এগুলো দিয়ে রাখে, এক্স্যাক্টলি। কোনটা? ওই যে গাড়ি পার্ক করেছে, গাড়ির পিছনে অনেক সময় পার্কিং এ কার্ভ, আপনি যাতে বুঝতে পারেন যে কোথায় আমার লিমিট কোনটা। সেন্সর তো ডিটেক্ট করবে না স্যার কোনটা? কার্ভ থাকলে সেন্সর তো যে পিছনে ওয়াল কোনটা আছে সেটা ডিটেক্ট করছে না। ওয়াল দূরেই থাকে প্রায় অনেক সময়। হ্যাঁ, ওটা বিয়েই করা হয় যাতে করে অতটুকু ডিস্টেন্সের আগে, কারণ অনেকেই সব গাড়িতে সেন্সর নাও থাকতে পারে, ম্যাক্সিমাম থাকেও না বাংলাদেশে। আরে চোখ মুখ কানে লাগবে। ক্লিয়ার বিষয়টা কি বুঝতে পেরেছেন? তাহলে কার্ভ থাকলে বা এরকম স্ল্যান্টেড সারফেস থাকলে কেন অ্যাক্সিডেন্ট হতে পারে? ওকে, আচ্ছা এবার আরেকটা জিনিস বলছি, ওয়াই পালস, এটা এই কোশ্চেন আসবেই।
যে ওয়াই তোমার হচ্ছে এখানে পালস নট কন্টিনিউয়াস ওয়েভ, এটা প্রতিবারই আসবে। মানে এখানে কেন পালস পাঠানো হয়, কন্টিনিউয়াস ওয়েভ না। আচ্ছা, প্রথম যে বিষয়টা হচ্ছে আগে বুঝাই জিনিসটা। আমি মনে করো হচ্ছে খবর নিতে একজনকে পাঠালাম, ওই লোকটা তো ফেরত আসতে হবে যে আসলে কি ঘটনা ঘটছে। হ্যাঁ তারপরে এই যে একোটা বা রিফ্লেকশনটা, তো যেই জিনিসটা পাঠাচ্ছি তার রিফ্লেকশনটা যখন এখন আমি যদি এটাকে কন্টিনিউয়াস পাঠাতাম, এখন ধরো ওয়েভটা কন্টিনিউয়াস আর বিগিনিং আর ইয়ে নাই, তাহলে এখানে তো রিফ্লেক্টর আসতো, কিন্তু কার রিফ্লেকশন, কোন পার্টের রিফ্লেকশন আপনি জানতেন? যে আগে আসবে তারটা কন্টিনিউয়াস হলে তো আপনি জানতেন না, কন্টিনিউয়াস ওয়েভ পাঠাচ্ছেন, ও তাহলে ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন যে রিফ্লেকশনটা কোন পার্টের। হ্যাঁ বুঝতে পারছি। তার মানে কেন, তার মানে পরের, এই জন্য পালস কেন পাঠানো হয়, পালস পাঠানো হচ্ছে কারণ হচ্ছে তোমার হচ্ছে ওয়ান পালস, দ্য রিফ্লেকশন অফ ওয়ান পালস মাস্ট বি রিসিভড বিফোর দ্য নেক্সট ওয়ান ইজ সেন্ট। যে পরের পালসটা সেন্ড করার আগে আগের পালসের রিফ্লেকশন আসতে হবে, তারপরে আমি জানবো যে আমি হ্যাঁ এই পালস পাঠালাম, এটা রিফ্লেকশন আসলো, এরপর আরেকটা পালস পাঠালাম। আচ্ছা স্যার, এটা ডিফারেন্সিয়েট করার কোনো উপায় নেই? না, কন্টিনিউয়াস হলে তো আমি বলতে পারবো, সাপোজ এরকম বলছি মা বলেই যাচ্ছে, কোনটা রিফ্লেকশন আছে তুমি বুঝতে পারবে আমার কথায়? আমি বললাম মা, আসলো বা কা, কোনটা রিফ্লেকশন আপনি জানেন এখন। হ্যাঁ কিন্তু আমি যদি মনে করছি কন্টিনিউয়াসলি বলতেই থাকি মা বা কা, কোনটা রিফ্লেকশন বলেন তো? না স্যার বলতে পারবেন না। স্যার কিছুতেই কই লজিক্যালি বুঝতে পারছেন জিনিসটা? জি। তাহলে এই জন্য আল্ট্রাসনিক সাউন্ডের স্পিড কত? সাউন্ডের স্পিড আল্ট্রা ইন এয়ার এয়ার, যে কোনো সাউন্ড, আল্ট্রাসাউন্ড, ইনফ্রাসাউন্ড, নর্মাল সাউন্ড, যে কোনো সাউন্ড, মানে সাউন্ডের স্পিড এয়ারের মধ্যে তুমি আমাকে স্পেসিফিক্যালি বলো অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস 332 মিটার পার সেকেন্ড, অ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস 350 মিটার পার সেকেন্ড। টেম্পারেচারের সাথে ভ্যারি করে। এই জন্য ব্যাট আর তোমাদের জন্য দেখো, তোমাদের নরমালি কত 340 মিটার পার সেকেন্ড ধরে, কারণ ওই যে রুম টেম্পারেচারের কাছাকাছি ধরে 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে মানে নরমালি সাউন্ডের স্পিড বাংলাদেশে তো রুম 0 ডিগ্রি সেলসিয়াসে সাউন্ডের স্পিড হচ্ছে 332 মিটার পার সেকেন্ড এয়ারের মধ্যে। এয়ারের মধ্যে তো তোমার হচ্ছে যদি আমি 20 ডিগ্রি আর 1 ডিগ্রি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার স্পিড বাড়ে হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড করে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে তখন যদি আমি 20 ডিগ্রি সেলসিয়াস হয় 6 দুগুণে 12, তার মানে হচ্ছে 12 হবে, তখন এই জন্য এটাকে বলে 344 মিটার পার সেকেন্ড, এটা রাউন্ড আপ করে 340 ধরা হয়। জি টেম্পারেচার বাড়লে সাউন্ড স্পিড বাড়ে, টেম্পারেচার এবং 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে স্পিড 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়ে, আর টেম্পারেচার কমলে সাউন্ড স্পিড কমবে। ওকে, 0 ডিগ্রিতে সাউন্ড স্পিড হচ্ছে ভাইব্রেশন ভাইব্রেট করতে পারে না। কারণ এই যে এগুলো তোমার পরীক্ষা জিজ্ঞেস করবে না, কিন্তু আমি মনে রাখি, কারণ এটা লাগেই, তুমি জিজ্ঞেস করে না তো আমি একটা আনুমানিক অ্যান্সার দিতাম যে ধরো নিয়ারলি এত। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়াটারের মধ্যে সাউন্ড স্পিড সাধারণত হচ্ছে নিয়ারলি 1500 মিটার পার সেকেন্ড, হ্যাঁ 1500 মিটার পার সেকেন্ড ওয়াটারের মধ্যে। তো সি ওয়াটার যদি তোমার ডেন্সিটি একটু বেশি থাকে তাহলে একটু বাড়বে। ধরো ব্যাট এত ফাস্ট করতে পারে কি ব্যাট তো মানে সাউন্ড এয়ারের ওরা তো ব্যাট তো চোখে সাউন্ড দেখে না। স্পিডে ট্রাভেল করে না না, বাবা। ওরা তো চোখে দেখে না, তো লাইক সাউন্ড তো ফাস্ট দেখা, এত ফাস্ট প্রসেস করতে পারে। তো এরপরে তোমার হচ্ছে আবার স্টিলের মধ্যে সাউন্ড স্পিড হচ্ছে নিয়ারলি 5000 মিটার পার সেকেন্ড। মিডিয়ামের ডেন্সিটি বাড়ার সাথে সাথে সাউন্ড স্পিড বাড়বে। ওকে, এখন যার কারণে আপনারা দেখবেন যে দূরে হয়তো খালি চোখে মানে দেখবেন যে ট্রেন দেখা যাচ্ছে না, কিন্তু রেল লাইনে কান দিলে আপনি মনে করেন শুনবেন যে ট্রেনটা আসছে। স্যার তাহলে আমাদের অর্গানের যখন আল্ট্রাসনিক করে তখন অর্গান তো আর ফ্ল্যাট না, ওগুলো তো ওগুলো তো ডিটেইল ইমেজেস কীভাবে আপনি করে ওটা অর্গানগুলো এটা দেখ, আল্ট্রাসাউন্ড টেকনিকটা দেখাবো আমি, ওটা ওইখানে তোমার রিফ্র্যাকশন কাজে লাগানো হয়। আমাদের করে দেখাবো। তো তোমার হাতে কি সমস্যা? করে দেখাবো না, আমি তোমার হচ্ছে যখন পড়া সাউন্ড ওই আল্ট্রাসাউন্ড কিভাবে করা হয় ইমেজিং টেকনিক্সটাই আমি দেখাবো, মানে পড়াবো। তো এরপর হচ্ছে যেটা বলছিলাম কেন কন্টিনিউয়াস ওয়েভ পাঠানো হয় না, এবার ক্লিয়ার? জি স্যার, একটা 2 মার্কের কোশ্চেন আছে। 2 মার্কের কোশ্চেন আসবে, এটা 2 মার্কের আসবে। অ্যানসারটা তো বলেই দিলাম যে মনে করো হচ্ছে 1 তোমার হচ্ছে the reflection of one pulse must be received before the next one is sent. If wave is তোমার হচ্ছে said as a continuous wave, it would be impossible to determine
the which part reflection belongs to which part of the wave. তাহলে আপনি যদি এটা না পারেন আপনি কতক্ষণ টাইম লাগলো টাইম কার জন্য বের করবেন? আচ্ছা এটা বলেছি কসের মেজারমেন্ট বলেছি ট্রান্সভার্স লংজিটিউডাল বলেছি কার্ভিং ওয়েভ। আচ্ছা এরপরে আরেকটা জায়গায় যাই, সেটা হচ্ছে এটা পড়িয়ে আচ্ছা ফেজ চলে আসবে সুপারনেশন। ওকে আমরা মানে ট্রান্সভার্স আমি তো অনেকগুলো এক্সাম্পল বললাম, লংজিটিউডাল ওয়েভস এর এক্সাম্পল কি? আমরা সাউন্ড ওয়েভস জানি কখন, তারপরে সেকেন্ড পয়েন্টটা কি বলবেন? ওই পালসিস ইউজড কোনটা সেকেন্ড পয়েন্টটা সেকেন্ড পার্ট যদি কন্টিনিউয়াস ওয়েভ হিসেবে পাঠানো হতো তাহলে কোন পার্টের রিফ্লেক্ট কোন ওয়েভের রিফ্লেকশন এটা ডিটারমাইন করা যেত না। আচ্ছা এরপর যেটা বলছিলাম লংজিটিউডাল ওয়েভের জন্য, দেখো লংজিটিউডাল ওয়েভের জন্য তোমার মনে করো হচ্ছে যদি এক্সাম্পল বলে তাহলে এক হচ্ছে সাউন্ড ওয়েভস, তারপর হচ্ছে স্লিঙ্কি স্প্রিংও হতে পারে। এখন দেখো স্লিঙ্কিটা আসলে এমন একটা ইম্পর্টেন্ট টুল যেটা আমরা ওয়েভের আরো কিছু ফেনোমেনা মনে করছি ইনভেস্টিগেট করতে পারি। যে এই দেখো স্লিঙ্কিটা তো ফ্লেক্সিবল স্প্রিং রাইট, তো তুমি যদি বাবা এটাকে মনে করো হচ্ছে আপ এন্ড ডাউন ইয়ে করো তখন এখানে কি ফর্ম করবে? ট্রান্সভার্স ওয়েভস রাইট। জি আচ্ছা বা সাইডওয়েজ যদি করো তাহলে কি হবে? ট্রান্সভার্স ওয়েভস। আর তুমি যদি এই স্লিঙ্কিটাকে মনে করো হচ্ছে এইভাবে না করে জাস্ট ইমাজিন করো আপনি এটাকে এইভাবে মুভ করাতেন, হ্যাঁ তখন মানে টু এন্ড ফ্রো, তখন এই যে কম্প্রেশন রেয়ারফেকশন কম্প্রেশন আবার রেয়ারফেকশন, তখন এখানে এটা কোন ওয়েভ তৈরি হয়েছে? লংজিটিউডাল ওয়েভ। তাই স্লিঙ্কি স্প্রিংয়েই আপনি দুই ধরনের ওয়েভ ডেমনস্ট্রেট করতে পারেন। ওকে তাহলে লংজিটিউডাল ওয়েভের একটা এক্সাম্পল কি? সাউন্ড ওয়েভস। এরপর আরেকটা কি বললাম? তোমার হচ্ছে এই স্লিঙ্কি যেটা হতে পারে। তারপরে তোমার হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে ডিপ ওয়াটার ওয়েভ বা ডিপ সি ওয়েভ। হ্যাঁ এটা আমরা লিখবেন না, এটা না লিখে বরং আপনি যেটা বলছি সেটা লিখবেন, সেটা হচ্ছে স্পেসিফিক নাম, সেটা হচ্ছে পি ওয়েভস। এই যে পি ওয়েভস, প্রেসার ওয়েভ। পি ওয়েভস এটা আরেকটা নাম হচ্ছে প্রাইমারি ওয়েভস, আরেকটা নাম হচ্ছে প্রেসার ওয়েভস। এই একই জিনিস, পি ওয়েভস শর্ট ফর্ম, পি ওয়েভস প্রাইমারি ওয়েভস বা প্রেসার ওয়েভস বা হ্যাঁ। তো এখন আমরা যখন সুনামি হয় তো সুনামি ওয়েভসটাকে অনেকে ডিরেক্ট তোমার হচ্ছে লংজিটিউডাল ওয়েভস বলে না। আসলে সুনামিটা তো হয় বেসিক্যালি আর্থকোয়েকের কারণে, ডিপ সি যে আর্থকোয়েক হয় সে আর্থকোয়েকের কারণে। তো আর্থকোয়েক যেটা বলি কি সিজমিক ওয়েভস। তো সিজমিক ওয়েভসটা হচ্ছে আসলে দুইটা ওয়েভ, একটা ওয়েভ না। সিজমিক ওয়েভস হচ্ছে দুইটা ওয়েভ। যেমন ধরো আমি যদি এইভাবে চিন্তা করি, ধরো এটা যদি আর্থের মনে করো হচ্ছে আর্থ হয়, মনে করো ফর এক্সাম্পল এটা হচ্ছে এপিসেন্টার। এপিসেন্টার মানে কি? যেখানে আর্থকোয়েকটার অরিজিন, এখান থেকে ওয়েভ তৈরি হয়েছে রাইট। তাহলে প্রথমে যে ওয়েভটা আসে, হ্যাঁ প্রথমে যে ওয়েভটা আসে সেই ওয়েভটা হচ্ছে যখনই আর্থকোয়েক হবে তখন মনে হয় দুইটা ওয়েভ হবে, একটা ঝাঁকি খাবেন কিছুক্ষণ পর আরেকটা ঝাঁকি খাবেন। তো ফার্স্ট যে ওয়েভটা আসে প্রথম ওয়েভটা সেটা হচ্ছে প্রাইমারি ওয়েভস। প্রথম যে ওয়েভটা সেটা কি? প্রাইমারি ওয়েভ। এটা হচ্ছে এই দেখেন এই যে এরকম, তার মানে এখানে এই যে ওয়েভ যেদিকে যাচ্ছে রাইট। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখেন তো এই যে পার্টিকেল গুলো ওয়েভের সাথে কি প্যারালালি অসিলেট করছে না? প্রাইমারি ওয়েভ, এটা হচ্ছে পি ওয়েভস। এরপর কিছুক্ষণ পর যে শক ওয়েভ বলি আমরা, আফটার শকও বলি অনেক সময়, সেটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভস। সেই সেকেন্ডারি ওয়েভসটা হচ্ছে এরকম, তার মানে তখন সেই ক্ষেত্রে এই যে এইভাবে ওয়েভের ডিরেকশনের সাথে কি পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভস। কি হয়েছে? সেকেন্ডারি ওয়েভস, এটা ট্রান্সভার্স ওয়েভস। এটা কি এক্সাম্পল হিসেবে নিতে হবে? হ্যাঁ আচ্ছা ক্লিয়ার বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে আমরা কিন্তু লংজিটিউডাল ওয়েভের অনেকগুলো এক্সাম্পলও জানলাম, ওই শুধুমাত্র সাউন্ড ওয়েভ একটা মুখস্থ রাখবেন না। না আচ্ছা তাহলে তো অনেক ইনফরমেশন দিলাম। এবার ওয়েভ আপনার নোটসের কতটুকু বলবেন সেটা বলে দেন। একটা জিনিস বলে দিই, ওটা লিখে রেখেছি, বুঝে ফেলেছি, মনে আছে স্পিড অফ সাউন্ড লংজিটিউডাল ইন অ্যাকশন ফেজ। আপনারা যে ওয়েভসের নোটসের পেজ 16 পর্যন্ত, হ্যাঁ ও ফেজ তো করেছি 19, আচ্ছা পেজ 19 পর্যন্ত 16 কোশ্চেনের আগ পর্যন্ত, আচ্ছা বেশি পড়া দিই নাই, এটা আজকে গিয়ে পড়ে ফেলবেন। আচ্ছা এখন ফোরটুক থেকে শুরু থেকে পেজ 19 পর্যন্ত।
নোটসের শুরু থেকে ও। পেজ 19 মাত্র 19 পেজ দিয়েছি কই যাচ্ছ শেষ হয় নাই তো হ্যাঁ। আসল জিনিসই তো বাকি ওই যে যেটা ওইখানে লিখে রেখেছিলাম জি স্যার ওয়াশরুম থেকে আসে একটু পরে তো 10 মিনিটে কিডনি কিছু হবে না স্যার কি ডায়াবেটিস আছে স্যার অনেকক্ষণ ধরে আটকে রাখছে তো। যাও, যাও। তাড়াতাড়ি দাও। এই ছিল ফোন নিয়ে দিতে শুনে that's so much good. Sir, pulse wave target বোঝাবে কোনটা pulse wave pulse Pulse means a very short wave motion where there will be no repeated motion. For example, if you start from here, okay, then it starts repeating, right? Just look at this. This is the equilibrium line, one wave. Then the repetition starts from here, right? Then another repetition. So there must be no repetition. এটা কন্ট্রোল কেন করবো স্যার একবার